এবার একটু খেয়াল করে দেখেন। এবার খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন, আমরা অনেক কিছু পারি। কি পারি? আমরা কনসোলে কনসোল লক করে বা কনসোল ডিল করে যে কোনো একটা মেসেজ আনতে পারি। আমরা প্রম্পট ইউজ করে কিন্তু কি করতে পারি, কনসোলে অনেক ধরনের ডাইনামিক ডাটা আনতে পারি। প্রম্পট ইউজ করে ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে সেই ডাটার উপরে আমার স্ট্রিংটাকে ডাইনামিক করে তারপরে কনসোলে নিয়ে আসতে পারি। দেখেন কত ক্ষমতা আমাদের বাড়ছে আস্তে আস্তে। আমরা এখন অনেক কিছু করতে পারি যদিও। এবার আমরা একটি ডিফারেন্ট কথা চিন্তা করবো। দেখেন ডিফারেন্ট কি কথা চিন্তা করবো আমরা। ধরেন আমি বলে দিলাম যে লাস্ট নেমের উপর বেস করে আমি একটা অ্যাপ্লিকেশন বানাবো। কিরকম? কারো যদি লাস্ট নেম, ধরেন হচ্ছে লাস্ট নেম বুঝছেন তো, যেমন আশরাফুল হক, হক হচ্ছে আমার লাস্ট নেম, বুঝতে পারছেন তো সবাই নাকি? জি স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। লাস্ট নেম যাদের হক, ঠিক আছে, তাদেরকে আমরা হক সাহেব বলে ডাকবো, ঠিক আছে। আর এছাড়া যত মানে লাস্ট নেম যদি অন্য কারো কোনো কিছু হয় তাহলে হয়তো আমরা মানে খুব আমরা সিম্পল সিম্পল ভাবে আমরা তাকে কল করবো আসলে, বুঝতে পারছেন তো নাকি? যেমন জি আমি ভাই। একটু বুঝাই বলি, যেমন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি নেম, লেট নেম সমান সমান, ঠিক আছে, নেম সমান সমান ধরেন প্রম্পট থেকে আসবে। সো আচ্ছা, এখানে আমাদের হচ্ছে দুইটা জিনিস লাগবে। ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম সমান সমান এখানে হয়তো প্রম্পট থেকে আমাদের ভ্যালুটা আসবে। আমি বারবার রিলোড দিলে এটা চলে আসে। আমরা এখানে বলবো যে ফার্স্ট নেম FIRST নেম। আচ্ছা, এখানে একটা মজার জিনিস শেখার আছে যেটা আমরা একটু দেখে নিই, চলেন। দেখেন এই ভেরিয়েবলের নাম হচ্ছে ফার্স্ট নেম। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি এই স্যার। স্পেস দিলেন না কেন? এখন ভেরিয়েবলের নাম নিয়ে আমরা অনেক কথা বলেছি আসলে, কিন্তু এখন একটা জিনিস নিয়ে আলোচনা করব। যখন ভেরিয়েবলের নামের মধ্যে দুইটা শব্দ বা তিনটা শব্দ চলে আসবে, তখন আপনি এখানে দুইটা সিনট্যাক্স নিয়ে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে আপনার আন্ডারস্কোর, ঠিক আছে, Camel case। স্নেক কেস বলা হয়। আর একটা হচ্ছে ক্যামেল কেস সিস্টেম। স্নেক কেস, ক্যামেল কেস বা এটাকে আন্ডারস্কোর কেসও বলা হয়। যেমন শব্দ দুইটাকে আপনি কি করতে পারেন, ফার্স্ট FIRST ফার্স্ট নেম, দুইটা শব্দ যেহেতু আলাদা, আপনি এভাবে ফার্স্ট আন্ডারস্কোর নেম। তাহলে এখন আমাদের একটু মানে কোডটা মানে যে কারো পড়তে তো সুবিধা হবে নাকি, কি বলেন সবাই? জি ভাইয়া। জি জি ভাই। স্যার। সবাই কি বুঝতে পারছেন? মানে এখন দেখেন দেখে পড়তে পারছি আমরা। এটাকে আন্ডারস্কোর সিস্টেম বলা হচ্ছে। কিংবা আরেকটা নিয়ম হচ্ছে যে আপনি যখন নাম লিখবেন তখন প্রথম শব্দটা ছোট হাতের থাকবে, পরের যতগুলো শব্দ হবে এগুলো প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এটা অনেক এই যে ওটের মতন, ওটের যেমন কুচ থাকে না, এরকম মানে একটা স্টাইল বলা যায়, এবং এই জন্য এটাকে ক্যামেল কেস বলা হয়। ক্যামেল মানে হচ্ছে ওট, আমরা সবাই জানি। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি স্যার। জি ভাই। এখন আপনি যখন ডেভেলপার, আপনি ভেরিয়েবলের নাম নেওয়ার সময়, ঠিক আছে, আপনি হয় স্নেক কেস নিবেন, ঠিক আছে, ভেরিয়েবলের নাম নেওয়ার সময় হয় আপনি শুধুমাত্র স্নেক কেস নেবেন ভেরিয়েবলের নামগুলো নেওয়ার সময়। যেমন ফার্স্ট নেম নিলাম, তারপর হচ্ছে আপনার লেট হচ্ছে আপনার লাস্ট নেম আন্ডারস্কোর নেম সমান সমান, এটা আমরা প্রম্পট থেকে নিয়ে আসবো, মানে ইউজারের কাছ থেকে আমরা নিয়ে আসবো। সো আমরা এখানে বলে দিলাম, বারবার এটা আসতেছে, আমি সরি, আমি সেভ করার সময় চলে আসে। এটা এখানে বলবো যে লাস্ট নেম লাস্ট নেম। দেখেন এখন একটু ভেরিয়েবলের নাম আমরা প্রতিদিনই আসলে টুকটাকি অনেকগুলো বিষয় শিখে ফেলবো। দেখেন ভেরিয়েবলের নাম নেওয়ার সময় আমরা আন্ডারস্কোর কেসটা ব্যবহার করেছি, এটাকে আন্ডারস্কোর কেস বা স্নেক কেস আমরা বলতে পারি। তাহলে মূল বিষয় হচ্ছে ভেরিয়েবলের নাম নেওয়ার সময় আপনি হয় আন্ডারস্কোর সিস্টেমটা ব্যবহার করবেন, অথবা কি সিস্টেম, ক্যামেল কেস। অথবা ক্যামেল কেস সিস্টেম ব্যবহার করবেন। কিন্তু এই ভুলটি করা যাবে না। আপনি যদি ভেরিয়েবলের নাম আন্ডারস্কোর রাখেন, আপনার ফুল প্রজেক্টের প্রত্যেকটা ভেরিয়েবলের নামই আন্ডারস্কোর রাখবেন। আপনি এটাকে রেখেছেন আন্ডারস্কোর, এখানে চিন্তা করতেছেন যে না আমি সাপও রাখবো, ঘোড়াও রাখবো, সরি মানে আমি ওটো ক্যামেল রাখবো, কেস। ঠিক আছে। এরকম হয় অনেক সময়, স্টুডেন্টরা বলে। আমি বললাম আপনি কেন করেছেন? ভাইয়া দেখেন এরকম এক স্টুডেন্টকে দেখি সে এরকম স্নেক কেস, ক্যামেল কেস, আরো কত কাহিনী বের করছে আর কি উনি। আমি বললাম এটা আপনি কি করেছেন? উনি বলল ভাই আমি একটা মাধুর্য নিয়ে আসছি কোডিং এর মধ্যে, ঠিক আছে। মানে আপনি মাধুর্য আনলে কিন্তু চলবে না। আমি আপনাদেরকে মানে প্রায় জাভাস্ক্রিপ্টের যখন শেষের দিকে যাবে তখন আমি বলে দিব যে স্ট্যান্ডার্ড মানে আপনার স্ট্যান্ডার্ড সিস্টেম কিন্তু ওনারা বলে দিয়েছেন। এখন আমরা কোনো স্ট্যান্ডার্ড সিস্টেম ফলো করব না, কারণ আমরা এখন হচ্ছে শিখবো, ঠিক আছে। কিন্তু যখন সবকিছু শিখে ফেলবো তখন আসলে কি করা যাবে কি করা যাবে না এগুলো সব সুন্দর দিক নির্দেশনা কিন্তু দেওয়া আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মধ্যে একটা দিক নির্দেশনা হচ্ছে ভেরিয়েবলের নেম যদি আপনি আন্ডারস্কোর দিয়ে দেন, আপনার অ্যাপ্লিকেশন সবগুলো ভেরিয়েবলের নাম আপনি আন্ডারস্কোর দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর যদি ভেরিয়েবলের নাম আপনি ক্যামেল কেস ইউজ করেন, আপনি সবগুলো ক্যামেল কেস ইউজ করে করেন, কোনো সমস্যা নেই। আমি কি সবাইকে বুঝতে পারলাম? জি জি স্যার। ভাই। জি জি ভাইয়া। স্যার। জি ভাই।
তো আমরা আন্ডারস্কোর রাখলাম ফার্স্ট নেম। আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। আমরা দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, খুব ভালো কথা। এবার ফার্স্ট নেম ভেরিয়েবলের কাছে ফার্স্ট নেম আসবে, লাস্ট নেম ভেরিয়েবলের কাছে লাস্ট নেম আসবে, খুব ভালো। এবার একটু চিন্তা করে দেখেন, নরমাল সিস্টেম হচ্ছে আমি কিন্তু এখন কনসোল লক করতে পারবো এবং আমরা টার্নারি আমরা হচ্ছে ট্যাম্পলেট লিটারাল কিন্তু আমরা ইউজ করতে পারি। কি বলেন সবাই, ঠিক কি না? আমরা পারি না? আমি একটু এক পাশাপাশি নিয়ে আসি। দেখেন আমি বলবো মাই নেম ইজ, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখন আমাকে ভেরিয়েবল থেকে নিয়ে আসতে হবে আমার হচ্ছে অবশ্যই ফার্স্ট FIRST ফার্স্ট নেম। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, আমি ছোট করে দিলাম। মাই নেম ইজ ফার্স্ট নেম স্পেস কি বলেন সবাই, লাস্ট নেম। রিলোড দেন। প্রথমে নাম চাচ্ছে, আমি দিলাম হচ্ছে আশরাফুল, ওকে দিলাম। তারপরে লাস্ট নেম চাইবে, হক দিয়ে দিলাম। এবার দেখেন চলে আসে মাই নেম ইজ আশরাফুল হক। আমার কনসোলে কিন্তু আশরাফুল হক নামটা আমরা দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন? এতটুকু পর্যন্ত সবই আমাদের পুরাতন কাহিনী, নতুন কোনো কাহিনী না আসলে। হ্যাঁ, নতুন কাহিনী কি হবে দেখেন। নতুন কাহিনী আমরা এই কাজটা করব যে যদি কারো লাস্ট নেম হক হয়, দেখেন কন্ডিশন, আমরা আজকে কন্ডিশনাল অপারেটর নিয়ে কিন্তু কাজ করছি। সো কন্ডিশনাল অপারেটরের মেইন বিষয়টা হচ্ছে যদি কোনো কন্ডিশনের সাপেক্ষে আপনি কোনো প্রোগ্রাম এক্সিকিউট করতে চান, কোন একটা কন্ডিশনের সাপেক্ষে কোন একটা জিনিস চেঞ্জ হবে, মেসেজ চেঞ্জ হবে, জিনিসটা চেঞ্জ হবে, তাহলে আপনাকে কিছু কন্ডিশনাল অপারেটর ইউজ করা লাগবে। এবং এটা হচ্ছে দেখেন এই যে ইফ এলস ইফ সুইচ কেস, এই অপারেটর গুলো, সরি এই স্টেটমেন্ট গুলো, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমরা আসলে ব্যবহার করতে পারি। কিভাবে দেখেন, এখন সবই ঠিক আছে, আমাদের কোডের মধ্যে কোনো প্রবলেম নাই, বাট আমরা একটা কন্ডিশন চাচ্ছি। কি কন্ডিশন? যে যদি কারো লাস্ট নেম, খুব ভালো করে খেয়াল করে দেখেন, যদি কারো লাস্ট নেম হক হয়, ঠিক আছে, যদি কারো লাস্ট নেম হয় হক, তাহলে বলবো মাই নেম ইজ আশরাফুল হক, হক ভাই কেমন আছেন। ঘটনা বুঝছেন তো সবাই নাকি? ব্যাপারটা বুঝতে পারছি? যদি কারো লাস্ট নেম হক হয় তাকে এটা বলবো, আর অন্যথায় সবাইকে আমরা নর্মাল কথা বলবো। যে মাই নেম ইজ, ধরেন মাই নেম ইজ হচ্ছে মাই নেম ইজ করিম সরকার, হ্যাঁ, তারপর বলবো যে সরকার ভাই ভালো আছেন নি। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আমরা জাস্ট কন্ডিশন, যদি লাস্ট নেম হক হয় তাকে আমরা হক সাহেব কেমন আছেন এটা কিছু বলতে চাই, আর বাকি সবার ক্ষেত্রে বলবো যে ভাই ভালো আছেন নাকি। সো এই কাজটা কিভাবে করবো? এই কাজটা করার জন্য এই যে আউটপুট দেখতে পাচ্ছেন, আউটপুটটাকে আমাদের চেঞ্জ করা লাগবে, একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো আসলে আমরা কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করবো, খুবই মজার জিনিস। আমরা ইফ কন্ডিশন, খুবই বিখ্যাত একটি কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এবং এলস দুটোকে আমরা একসাথে দেখছি। এখন দেখেন ইফ ইউজ করবো আমরা, ইফ এইখানে আমার কন্ডিশন থাকবে, বুঝতে পারছেন, এইখানে আমার কন্ডিশন থাকবে, এরপরে কন্ডিশন সত্য হইলে এটা রান করবে যেমন, আর এলস হলে কন্ডিশন এটা রান করবে। সো কনসোল লগে আমি এখন বলে দিব যে আপনার, আচ্ছা এখানে আগে আমরা একটা প্ল্যান করি, এই মানে আমাদের দেখেন দুই জায়গায় কিন্তু সেম কনসোলটা আমরা ব্যবহার করব, বাট মেসেজটা শুধুমাত্র একটা নির্দিষ্ট কারণে চেঞ্জ হবে। কি বলেন সবাই, ঠিক কিনা? সবাই কি বুঝতে পারছেন? যেমন আমি বলবো যে লাস্ট নেম, খুব ভালো করে খেয়াল করে দেখেন, যে লাস্ট নেম এর ভ্যালু যদি সমান সমান কি হয়, হক হয়। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? সবাই কি ব্যাপারটা বুঝতে পারছি? লাস্ট নেমের ভ্যালু যদি হক হয় তাহলে মাই নেম ইজ আশরাফুল হক, এরপরে বলবো কি সুন্দর মতন, হক সাহেব বা হক ভাই কি খবর। ধরুন হক সাহেব, হক নামটা শোনার পর ধরুন আমরা একটু বেশি ইয়া করতেছি, শ্রদ্ধা করতেছি আর কি, ঠিক আছে। আমরা এই কাজটা করবো। এখন আমরা বলে দিলাম ইফ যদি লাস্ট নেমের ভ্যালু সমান সমান, আরেকটা কথা মনে রাখবেন, ইফ এলস কন্ডিশনে কিন্তু কম্পারিজন অপারেটর গুলো ব্যবহার করা হয়। ইফ এলস স্টেটমেন্ট মানে কন্ডিশনাল স্টেটমেন্টে কি ইউজ করা হয় বলেন তো দেখি সবাই। কম্পারিজন, এই যে কন্ডিশনের মধ্যে কিন্তু কম্পারিজন অপারেটর গুলো ব্যবহার করে, বুঝতে পারছেন? যেমন আমি আসলে মানে এই জায়গাটাতে না গিয়ে আমি সিম্পল একটা জিনিস দেখাই, তাহলে আমি আপনারা বুঝতে পারবেন। যেমন আমি আর ওই হক সাহেব একটু এখন যাচ্ছি না, আমি একটু কোড ইভেন্ট দেখাতে পারেন স্যার, আমি অন্যভাবে দেখাচ্ছি। দেখেন নাম্বার ওয়ান হচ্ছে ধরেন লেট, আমি হক সাহেব একটু পরে দেখাচ্ছি। দেখেন এইজ এর ভ্যালু যদি হয় আপনার 20, কারো একটা বয়স 20 বছর, 20 বছর। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া, সবাই কি বুঝতে পারছেন? এবার আমি চাচ্ছি একটু নিচে নামবো, যে এইজ এর ভ্যালু 20 বছর। এখন এই জিনিসটা মানে কন্ডিশনাল ব্যাপারটা বোঝানোর জন্য দেখেন আমরা একটা জিনিস চিন্তা করতেছি। ধরেন আপনাদের মধ্যে কোন একজন মানুষকে একটা ঘরের দরজার সামনে, ধরেন ঘরের ভিতরে অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক একটা অনুষ্ঠান হচ্ছে, ওখানে অনেক খাওয়া দাওয়া হবে, পুরো ঠিকাদার ব্যাপারটা স্যার, ঠিকাদার ব্যাপারটা 20 বছরের বেশি হলে ঠিকাদার হবে, টিকা দেওয়ার ব্যাপার আসতে পারে এখানে, ঠিক আছে। আমরা ধরেন একটা ঘরের মধ্যে আপনি দারোয়ান হিসেবে আপনাকে বলে, আপনি দারোয়ান না মানে আপনাকে বসে দেওয়া হয়েছে,
আপনাকে বলে দেওয়া হয়েছে, খুব ভালো করে খেয়াল করে দেখেন, একটা ঘরের দরজার সামনে আপনাকে কর্তৃপক্ষ উনি কি করেছেন, উনি আপনাকে বসায় রেখেছেন, বলেছেন তুমি শোনো, প্রত্যেকটা মানুষ যখন আসবে তুমি বয়স চেক করবা। খুব ভালো কথা। এবার বয়স চেক করার পর তুমি অবশ্যই 18 বছরের বেশি যারা তাদেরকে তুমি আমাদের ঘরে পাঠিয়ে দিবা, তাদেরকে বলবা তুমি ওয়েলকাম, তুমি চলে আসেন স্যার, আপনার জন্য তো আমরা বসে আছি। আর যদি কি হয়, ওনার বয়স যদি 18 বছরের বেশি না হয়, তখন না তুমি বলবা সরি, আপনি আসলে এখানে অ্যালাউ না। ঘটনা বুঝতে পেরেছেন? এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট, কি বলেন সবাই? জি ভাই। সবাই কি বুঝতে পারছেন? আমি হক সাহেবের জি একটু ভাই। পরে আসতেছি, সমস্যা নাই, আমি একটু এই জিনিস এই আগে নরমালি জিনিসটাকে বুঝে নিচ্ছি আর কি। সবাই কি বুঝতে পারছেন? মানে জি ভাই। আপনাকে একটা বিশাল বড় হল রুম, ওইটার মধ্যে প্রচুর অস্থির খাওয়া দাওয়া হবে, কাচ্চি বিরিয়ানি টিরানি ধরেন ইচ্ছা মতন খাওয়া দাওয়া হবে আর কি, বুঝতে পারছেন তো সবাই নাকি? কিন্তু ওই হল রুমে ওই জায়গায় শুধুমাত্র তারাই এলাও কারা, যাদের বয়স 20 18 বছরের বেশি। কিংবা 20 বছরের বেশি হইতে পারে। সো আপনি এবার এই জিনিসটা আপনাকে ওই ওই অনুষ্ঠানের কর্তৃপক্ষ এসে আপনাকে বলে গেছে, শোনো তোমার কাজ, তুমি সবার ভোটার আইডি কার্ড চেক করবা, চেক করে তুমি বলবা যে যার বয়স 18 বছরের বেশি তাকে তুমি এখানে পাঠিয়ে দিবা, আর যার বয়স কম বুঝতেই পারছো তাকে সরি বলবা যে সরি আপনি আসলে এখানে এলাও না। লজিকটা, কন্ডিশনটা বুঝতে পেরেছেন তো সবাই নাকি? জি স্যার। এই ধরনের কন্ডিশন গুলোকে প্রোগ্রামে রূপ দেওয়ার জন্য কন্ডিশনাল অপারেটর গুলো কিন্তু তৈরি করা হচ্ছে। ইফ, এলস এবং এলসিফ এবং সুইচ কেস কিন্তু প্রচুর পরিমাণ আসলে এই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়। তো চলেন আমরা দেখি আমরা কি বলবো। আমরা বলবো ইফ, খুব ভালো কথা, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এলস, ইফ এবং এলস, এই জায়গার মধ্যে থাকবে কন্ডিশন। আমি বলবো এজ ভেরিয়েবলের ভ্যালু যদি কি হয়, যদি বড় হয় কিংবা সমান হয়, দেখছেন কম্পারিজন অপারেটর, মনে রাখবেন ইফ এলস এর ভিতরে কিন্তু কম্পারিজন অপারেটর গুলো বেশি ইউজ করা হয়, বেশি না কম্পারিজন ইউজ করা হয় আসলে। যদি এজ ভেরিয়েবলের ভ্যালু বড় হয় অথবা সমান হয় কতর, 18 এর, তখন তুমি কনসোলে একটা মেসেজ দিবা যে আপনার জন্যই তো আমি বসে আছি, আপনার জন্যই তো এত আয়োজন, চলে আসুন, খাওয়া খাও, কেচ খাওয়া দাওয়া শুরু করুন। ঘটনা বুঝতে পেরেছেন তো নাকি? ওনারা একবারে সাদর সম্ভাষণ জানাচ্ছে আর কি। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আর এলস যদি আমার 18 বছরের, মানে এই কন্ডিশনটা যদি ফেল করে, মানে আমার যদি 18 বছরের কম হয় আমার ভেরিয়েবলের ভ্যালু, তখন বলবো যে, আমরা বলবো কি বলবো যে সরি। বাচ্চা ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও, বড় হলে পরে আসো, আইসো। সবাই কি বুঝতে পেরেছেন? এখন ভেরিয়েবলের ভ্যালু কি দেখতে পাচ্ছি সবাই? জি ভেরিয়েবলের ভ্যালু দেখতে পাচ্ছি, কত ভ্যালু দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? কত? 20। তাহলে আপনারা বলেন ইফ এলস, কত সুন্দর কন্ডিশনাল স্টেটমেন্ট। মানে সে কন্ডিশনালি একটা জিনিসকে কিন্তু সে কি করে ফেলে, সে কিন্তু এটাকে আপনার গুজগাজ করে ফেলে। ওটা অনেক নাইস না? দেখেন কত সুন্দর একটা প্রোগ্রাম লিখতে পারছি। মানে একটা কন্ডিশন বলে দেওয়া হলো, সেই কন্ডিশনটাকে সে সুন্দরভাবে কিন্তু চেক করে ফেলছে। এইজ ভেরিয়েবল শোনো, তোমার ভ্যালু 20, তাহলে এইজ ভেরিয়েবল ভ্যালু যদি 20 হয়, কন্ডিশনে বলে দিয়েছি শোনো এইজ ভেরিয়েবল শোনো, তোমার ভ্যালু যদি বড় হয় কিংবা সমান হয় 18, তাহলে তোমাদেরকে আমি এই মেসেজ দিব। এলস যদি এটার উল্টাটা হয়, তার মানে 18 বছরের ছোট হয়, তাহলে এই মেসেজটা দিব আমার বয়স হচ্ছে 20। আমার এখানে কি মেসেজ দিচ্ছে দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আপনার জন্যই এত আয়োজন, চলে আসুন, খেয়ে দাওয়া মানে খাওয়া দাওয়া করুন আর কি। আর যদি আমার বয়স 10 বছর হয়, বা ধরেন আমার 5 বছর বয়স, বাট আমি খুব সেজেগুজে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ বা অথরিটি সেই গেটের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন ওনাকে ইফ এলস কন্ডিশন কিন্তু দিয়ে গেছেন, ঠিক আছে? উনি তখন সেই কন্ডিশন অনুযায়ী আমাকে কি করবে, আমার বয়স 5 বছর, উনি সুন্দর করে বলবে বাচ্চা ঘরে ফিরে যাও, বড় হয়ে তারপরে কিন্তু আসো, তখন তুমি এসে খাওয়া দাওয়া করো। ঘটনা কি সবাই ক্লিয়ার? ইফ এলস কি অনেক মজার একটা জিনিস না? কি বলেন সবাই? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিসকে বাস্তবতার আলোকে মিলাবেন। প্রোগ্রাম কিন্তু আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, আপনি চিন্তাও করতে পারবেন না প্রোগ্রামিং এর সাথে আপনি জড়িয়ে আছেন। আপনি প্রোগ্রামিং ছাড়া আসলে আপনার জীবন চলতেই পারে না। আমি দেখি নেক্সট ক্লাসে কেন প্রোগ্রামিং ছাড়া আমাদের জীবন চলতে পারে না, এটা আমি আসলে আপনাদেরকে বুঝাবো আর কি। সো কত মজার জিনিস দেখেন, আমরা এই মাত্র দেখতে পারলাম, কি দেখতে পারলাম, যে আমরা কল্পনা করলাম যে একটা রুমের মধ্যে একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন, ওনাকে একটা ইফ এলস কন্ডিশন বলে গিয়ে কর্তৃপক্ষ চলে গেছে, আরামে উনি ঘুমাচ্ছেন, কারণ ওই ইফ এলস অনুযায়ী কিন্তু উনি কি করবেন এখানে, মানে সুন্দর মতো। রাইট। সো সবাই কি ব্যাপারটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি ভাই। জি স্যার। ইফ এলস নিয়ে কাজ
কাজ করতে পারবো না সবাই ইফ এলস নিয়ে? ইফ এলস নিয়ে যখন কাজ করবে পুরোটাই কি কম্পারিজন অপারেটর দিয়েই হবে? ইফ এলস এর মাঝখানে কম্পারিজনটাই ব্যবহৃত হবে, কারণ ইফ এলস স্টেটমেন্টটা কম্পারিজন অপারেটর গুলো কিন্তু এখানে নেয়। ঠিক আছে, হ্যাঁ এখানে লজিক্যাল অপারেটর আসবে, এখানে লজিক্যাল অপারেটর আসবে, এখানে লজিক্যাল আসবে, কিন্তু এখানে কম্পারিজন ছাড়া এই কন্ডিশন কিন্তু রানই করবে না। মানে কম্পারিজন অপারেটরই হচ্ছে মেইন, এখানে কম্পারিজন অপারেটরটা মাস্ট ইউজ করতে হবে। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসেন, আমরা বিয়ে শাদী নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম, আজকেও আমরা একটু দেখি, আমরা আলোচনা করি চলেন। এবার এজ ভেরিয়েবল দেখতে পাচ্ছেন সবাই? সবাইকে এজ ভেরিয়েবলটা আমরা দেখতে পাচ্ছি? এখন এজ 12 বছর দেখতে পাচ্ছেন? নাইস। এখন আপনারা বলেন, বাংলাদেশে বিয়ে করার জন্য বয়স কত হইতে হয় বলেন? 18 মেয়েদের জন্য 18, আর ছেলেদের কত? 21 এদের জন্য 16, ছেলেদের জন্য 18 না? না আচ্ছা, 16 না তো ভাই। এই 2 বছরে পড়াশোনার অবস্থা সব শেষ হয়ে গেছে মনে হয় নাকি? ভাই আরো কমাইতেছেন? এদের জন্য করি না না না, আচ্ছা, আচ্ছা। কমায়েন না, কেউ কমাইলে সরকার। মেয়েদের জন্য 18, ছেলেদের জন্য না আমি বলি, শুনুন। আচ্ছা আমি বলি বিশেষ বিবেচনায় মেয়েদেরকে 16 বছরের পরে বিয়ে দেওয়া যায়, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে সবাই শুনি, আমরা একটু তাড়াতাড়ি শেষ করে দিই, সবাই শুনেন। আচ্ছা আমি জানি 18, ঠিক আছে। এবার ধরেন কোন আপুর বয়স, খুব ভালো করে খেয়াল করে দেখেন, আমি বলবো এইজের ভ্যালু যদি বড় হয় কিংবা সমান হয় 18 এর, তখন আমি কনসোলে আমি একটা মেসেজ পাঠাতে চাচ্ছি, আমি টেমপ্লেট লিটারাল নিয়ে নিই, তাহলে মানে একটু শান্তিতে লিখতে পারবো। আমি বলবো যে আপু আপনার বিয়ার বয়স হয়েছে, সেই খুশিতে মিষ্টি খাওয়ানো। নিশ্চিন্তে বয়ফ্রেন্ড বিয়ে কত? করুন, ঠিক আর আছে। আমাদের মিষ্টি খাওয়ান। মিষ্টি পরে খান, নিশ্চিন্তে রাজি হয়ে যান। হয়েছে লিখে দিলাম, হয়েছে, নিশ্চিন্তে বিয়ে করুন। এবার খুব ভালো করে খেয়াল করে দেখেন, খুব ভালো করে দেখেন। এবার এলসে চলে গেলাম। এলসে মানে কি? বয়স হয় নাই আপু, হচ্ছে সাবধান, ভালো হয়েছে। আপনার এখনো বিয়ের বয়স হয়নি, বয়স হয়নি, দয়া করে চেষ্টা করুন। অপেক্ষা। আচ্ছা 18 বছরের পর চেষ্টা করুন। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? সবাই দেখেন, মানে সবাই কিন্তু ক্লিয়ার। আমরা দেখেন ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট গুলাকে, বা আমাদের জীবনে কন্ডিশনাল যে বিষয়গুলোকে আমরা ব্যবহার করে থাকি, সেই কন্ডিশনাল বিষয়গুলোকে কিন্তু আমরা নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারছি। এইজ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 12, তাহলে বুঝতেই পারছেন আমি ইফ এলস কন্ডিশন দিয়ে কি তৈরি করেছি? আমি ইফ এলস কন্ডিশন দিয়ে তৈরি করেছি, যদি এইজ ভেরিয়েবলের ভ্যালু বড় হয় কিংবা সমান হয় 18, তাইলেই কিন্তু মেসেজ যাবে এটা, ঠিক আছে। অন্যথায় মেসেজ কিন্তু চলে যাবে এটা। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার। এইজ ভেরিয়েবলের বয়স কত? এইজ ভেরিয়েবলের ভ্যালু কত? 12। যেহেতু এইজ ভেরিয়েবলের ভ্যালু 12, তাহলে আমার কি হচ্ছে? সাবধানে দেখেন, সাবধান আপনার এখনো বয়স হয়নি, দয়া করে অপেক্ষা করুন। আর যদি আমার বয়স ধরেন কত 25 হয়ে যেত, রিলোড দেন, আপু আপনার বিয়ের বয়স হয়ে গেছে, নিশ্চিত বিয়ে করুন। মানে এটা অনেক সময় ধরেন এমন একটা সফটওয়্যার বানাইছেন যে কাজীরা, মানে কাজী সাহেব কি করবেন, মানে আপনি একটা সফটওয়্যার তৈরি করেছেন, সেই সফটওয়্যারে কাজী সাহেব কি করলো? মেয়ের বয়স দিল, ছেলের বয়স দিল, ঠিক আছে। এখন উনি সাবমিট করার সাথে সাথে আসলে কাজী সাহেব ধরেন উনি জানেন না, সফটওয়্যার বলে দিব ওনাকে যে কাজী সাহেব খুবই সাবধানে থাকেন, কেন মেয়ের কিন্তু বয়স নাই, ছেলেরও কিন্তু বয়স নাই, আপনি কিন্তু দৌড়ে নিয়ে খাবেন। ব্যাপারটা সবাই বুঝতে পারছেন তো সবাই নাকি? তাহলে স্যার আমরা নেক্সট এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবো সবাই মিলে? কি বলেন? অবশ্যই সবাই বানাবো আর কি, আমাদের নিজের ওয়েবসাইট না, মানে আপনার প্রোগ্রাম বানাবেন, আপনাদেরকে দিয়ে মানে এই ধরনের লজিক্যাল প্রোগ্রাম তৈরি করা লাগবে। সো ইফ এলস এর ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? স্যার এলসিটা দেখালে ভালো হতো। আচ্ছা একটু দেখেন, আমরা চলুন দেখি প্রম্পট থেকে ভ্যালুটা নিতে পারি কিনা। আচ্ছা প্রম্পট থেকে হচ্ছে এইজ প্লিজ। এখন প্রম্পটের একটা ব্যাপার আছে, আমি যদি সেভ দেই, সেভ দিলাম, আচ্ছা প্রম্পট কি বানান, সেভ দিলাম, সেভ দিতে পারি না, তখন আমার বয়স 12 বছর, ওকেতে ক্লিক করলাম, সাবধান, হ্যাঁ আপনার এখনো বয়স হয়নি, দয়া করে কি করুন, আপনি অপেক্ষা করুন আর কি, ঠিক আছে। আমি আবার রিলোড দিলাম, ধরেন আরেকজনের আসলো, সো আমি এখানে বললাম যে ওনার হলো 11 বছর, কি আসবে? সাবধান। ব্যাপারটা বুঝতে পারছেন তো সবাই নাকি? আবার আরেকজন আসলো, ওনার বয়স হলো 30 বছর, আমরা কি বলবো ওনাকে? আপনার বয়স হয়ে গেছে, কোনো সমস্যা নেই, মানে এখানে কাজী সাহেবের কাছে বয়স পার হয়ে গেছে। স্যার এইভাবে তো ভুলও দেওয়া যাবে না, তাহলে ভুল চুলো দিয়ে দিতে এনআইডি অথবা জন্ম নিবন্ধন ভেরিফিকেশন ওইটা দেখবেন আমরা কিভাবে জানেন, একেবারে কি আপনার ন্যাশনাল আইডি কার্ড,
নাম্বার দিবে, নাম্বার দিলে সে অনেক কাহিনী আছে, এপিআই লাগবে অনেক, এগুলো আমরা সামনে দেখবো যে পুরো এপিআই ইউজ করে হচ্ছে আমরা ওইখান থেকে ডাটা ধরে ওনার বয়স ধরে নিয়ে আসবো আর কি, ওগুলো অনেক পরে আসবে। আপাতত আমরা প্রম্পট ইউজ করে কি কাজটা করতে পারছি না সবাই? ইফ এলস ইউজ করে কি আমরা কাজ করতে পারছি সবাই? কি বলেন, পারছি তো নাকি? এখন একটা মজার কাজ করি, চলেন। মজার কাজটা হচ্ছে কি, মজার কাজটা হচ্ছে ইফ এলস দিয়ে ধরেন আমরা সেভ করলাম, এখানে বয়স দিলাম, ধরেন আমি দিলাম হচ্ছে 9 বছর, অনেক অনেক ছোট, অনেক অনেক আমি যখন অনেক ছোট ছিলাম, অনেক এরকম 9 বছর 10 বছরেও কিন্তু অনেকে বিয়ে হইতো আর কি, ঠিক আছে? আমরা 9 বছর লিখলাম। এবার আমি ওকে দিলে, সাবধান আপনার এখনো বয়স হয়নি, দয়া করে অপেক্ষা করুন, কিন্তু আমি চাচ্ছি দয়া করে কত বছর অপেক্ষা করতে হবে সেটা এখানে বলে, দয়া করে যদি 9 বছর হয়, দেখেন মানে প্রোগ্রামটা কি হতে পারে, দেখেন দয়া করে এত বছর অপেক্ষা করুন, এই রেজাল্ট আসবে। ঘটনা বুঝতে পারছেন তো সবাই নাকি? জি স্যার। তাহলে আমরা কিভাবে করবো এটা? আমরা ইউজারের কাছ থেকে, দেখেন মজার বিষয় হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা একটা এজ নিব, এই যে এজ, তো আমরা এজ দিয়ে একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে ফেলবো। যদি ট্রু হয় তাহলে তো আমাদের কোনো চিন্তা নাই, এখানে বিয়ে নিশ্চিন্ত মানে বিয়ে দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি 18 বছরের কম হয় তখন সাবধান, আপনার এখনো বয়স হয়নি, দয়া করে অপেক্ষা করুন। এর আগে আমি চাচ্ছি একটা কি করব, আমি এই আগে ইন্টারপোলেশন ব্যবহার করব, মানে আমি এখানে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন চালাবো। আমাদের বিয়ের বয়স অবশ্যই 18 থেকে মাইনাস এইজ করতে হবে, কি বলেন সবাই? যেহেতু এলস এ পাঠাবে মানেই হচ্ছে 18 বছর হয় নাই, তো আমি কি করব, 18 মাইনাস এইজ বছর অপেক্ষা করুন। ঘটনা এবার বুঝতে পারছেন সবাই নাকি? এবার আমি যদি 8 বছর দেই, এবার আমি ওকে দিলে বলবে কি, সাবধান আপনার এখনো বয়স হয়নি, দয়া করে 10 বছর অপেক্ষা করুন, বা 10 বছর পরে আমার সাথে দেখা করুন আর কি। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? এলসিপটা দেখালে ভালো হতো। কোনটা কোনটা মজার ছিল? এলসিপ না, এলসিপ আসবে, আমরা আস্তে আস্তে যাবো আর কি, বুঝতে পারছেন? যদিও আমরা অনেক রাত হয়ে গেছে আমাদের এখন আসলে, কিন্তু তারপরও মানে ধরেন একটু সিস্টেমিক্যালি কিন্তু সামনে যাওয়া উচিত, তাই না? সবাই কি বুঝতে পারছি এটা সবাই? জি স্যার। জি স্যার। আপনারা কি সবাই ক্লিয়ার? আমরা কাজ করতে পারবো তো সবাই নাকি? অবশ্যই। তো একটু আগে আমরা আসলে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে করেছিলাম, আমার মনে হয় ইফ এলস এর ব্যাপারটা আমরা সবাই ক্লিয়ার আসলে একবারে। সো আমরা একটু আগে ফার্স্ট নেম লাস্ট নেমে কাজ করেছিলাম, ওই যে হক সাহেব নিয়ে, এটা দেখাই দিই। এটা আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না, আমি সিম্পলি দেখাই দিচ্ছি, দেখেন। ওকে, দেখেন এটা না, সরি এটা না, আমরা একটু আরো যাই নিচে। ওকে ওকে, আমরা এই হচ্ছে সেই হক সাহেবের মানে এই কাহিনী। এবার লজিকটা বুঝছেন? ফার্স্ট নেম ভেরিয়েবলের কাছে ফার্স্ট নেম আসবে, লাস্ট নেম ভেরিয়েবলের কাছে লাস্ট নেম আসবে। আমরা এখানে কি করছি, লাস্ট নেম এর ভ্যালু যদি হক হয়, মাই নেম ইজ হক, আশরাফুল হক আসবে, তারপরে বলবো হক ভাই কি খবর। অন্যথায় লাস্ট নেম যদি অন্য কিছু হয় তাহলে কি আসবে, মাই নেম ইজ মানে নিজের নাম করে চুপ মানে বলে চুপ করে বসে থাকবে আর কি। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? ঠিক আছে। তো আমি এখানে ফার্স্ট নেম দিলাম হচ্ছে সাপোজ জামাল, ওকে, লাস্ট নেম দিলাম হচ্ছে জামাল সরকার, এরপরে ওকে দেন মাই নেম ইজ জামাল সরকার। খুব ভালো, শেষ। দেখেন এখানে কিন্তু আমার কন্ডিশন, মানে দেখেন কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে কন্ডিশনের উপর বেস করে আমার হয় এটা রান হবে অথবা এটা রান হবে। সবাই কি বুঝতে পেরেছেন? এখন আমি জানেন যদি এখানে লিখি করিম, KRM করিম, ওকে, করিমের পরে কি, করিম হক। এইবার ওকে দিলে দেখেন কি বলবে, মাই নেম ইজ করিম হক ভাই ভালো আছেন, মাই নেম ইজ করিম হক, হক ভাই কি খবর। মানে আমরা কি মানে কন্ডিশনের উপরে বেস করে এখন পাচ্ছি রেজাল্ট। সবাই কি বলেন, আমরা তো রেজাল্ট পাচ্ছি নাকি? জি স্যার। জি স্যার। কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করা যাবে না? সবাই কি বলেন, আমরা পারবো তো সবাই কাজ করতে? জি স্যার, পারবো। জি স্যার। ওকে, নাইস। প্রচুর প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলোর চেয়ে মজার জিনিস কিন্তু কিছু নাই। এখানে অনেকেই থাকতে পারেন যে মানে প্রোগ্রামিং কে ভয় পান, কিন্তু ভয় যে কেন পান এটার মূল কারণ হচ্ছে আপনার জিনিসগুলোর সাথে পরিচিত হইতে পারেন না। কিন্তু দেখেন আপনারই বলেন, মানে জিনিসগুলো কিন্তু খুব নাইস না আমাদের জন্য, কি বলেন সবাই? জি স্যার, অসাম। বুঝতে পারছেন? রাইট রাইট। সো এবার আসেন, আমরা একজন বারবার বলছিলেন যে ভাই এলসিপটা দেখেন, এলসিপটা দেখেন। এবার আসেন আমরা একটু রেজাল্টের অ্যাপ্লিকেশন বানাই, মানে পরীক্ষার রেজাল্ট। ওকে, হ্যাঁ, ধরেন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে মার্কস। মার্কস সমান সমান ইউজারের কাছ থেকে নিব মানে প্রম্পট। ঘটনা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বলবো যে পুট ইওর মার্কস, পুট ইওর মার্কস। খুব ভালো, মার্কস পেয়ে গেলাম আমি, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা এখন আমরা জানি যে মার্কসটাকে কিন্তু কি করতে, দেখেন এখন আমাদের একটা চলমান প্রক্রিয়া চলবে, কিন্তু এলস ইফ হচ্ছে যদি এটা হয় তাহলে এটা হবে, না হলে অন্যটা হবে। ব্যাপারটা বুঝছেন তো সবাই নাকি? ইফ এলস এর কাজ হচ্ছে যদি এটা হয় তাহলে এটা, নাইলে অন্যটা, অন্য কিছু হলে অন্যটা। বাট এলস ইফ কখনই আসবো, দেখেন মার্কস এর ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, ইফ যদি
এলস যদি না, মার্কস হচ্ছে ধরেন 0 থেকে 100 পর্যন্ত একটা মার্কস এখানে থাকবে, আমি বলে দিব মার্কস এর ভ্যালু যদি বড় হয় কিংবা সমান হয় 33-এর, তাহলে তো পাস, নাকি সবাই কি বলেন? জি স্যার পাস। জি স্যার। তখন কনসোল লগে বলে দিলাম আপনি পাস দিছেন। এটা অনেক বছর আগে আমি শুনতাম যে মানে আপনার গ্রামের চাচারা বলতো এই তুই নাকি পাস দিছস নাকি, So, আপনি পাস করেছেন, ওইটাই এটাই পাস দিছেন বা পাস দিছস শুনলাম এরকম টাইপের আর কি। আর পাস করছেন 33-এর সমান কিংবা বেশি পাইলে আপনি পাস দিছেন। এবার আপনি বলে দিলাম যে মিষ্টি খাওয়ান, ওকে। আর যদি 33-এর কম হয় এলস, তখন আমরা কি বলবো? ডাব্বা মারছে, ডাব্বা। আপনি ফেল করেছেন। আর ছেলেরা ফেল করলে হচ্ছে কি করতে হবে? বাবার বলেন যে রিক্সা চালান আর কি, রিক্সা, যাক বানাটানের উল্টা পাল্টা হবে, রিক্সা চালান আর কি। সো এবার আসেন আমরা রিলোড দিব। কত মজার জিনিস দেখেন, পুট ইউর মার্কস, ধরেন আমি 12 পাইছি, শেষ আমার অবস্থা টাইট, আপনি ফেল করেছেন, রিক্সা চালান, ঠিক আছে। আর মানে ছেলেরা ফেল করলে হচ্ছে কি মানে খুব নির্মম আমাদের মানে সমাজ, ছেলেরা ফেল করলে হচ্ছে রিক্সা চালান, আর মেয়েরা ফেল করলে হচ্ছে কি বিয়ে পড়াশোনা করার দরকার নেই আর কি, শেষ, তোমার এখানে পড়াশোনা সব শেষ হয়ে গেছে আর কি। এবার আবার সেভ করেন। এবার দেখেন আমি এখানে কি করব, আমি যদি ধরেন 50 পাই তাহলে আমার ঠিক আছে, লাইফ উজ্জ্বল হয়ে গেল, ওকে দিলাম মিষ্টি খাওয়ান আর কি। আর যদি আমি কি করি এখানে, আর যদি হচ্ছে আমি ধরেন কোনো কারণে 10, 12 এরকম 18 পাই, 33-এর কম যদি পাই, তাহলে কিন্তু আমার অবস্থা টাইট। কি হচ্ছে এখানে, আপনি ফেল করেছেন, রিক্সা চালান। অর্থাৎ ইফ এলস দিয়ে আপনি দুইটা কন্ডিশনকে এখানে আসলে দুইটা ইনস্ট্রাকশন আপনি এখানে দিতে পারবেন আর কি। যদি পাস করো তাহলে এটা, আর ফেল করলে কিন্তু এটা। স্যার এখানে তো 100 এর উপর মার্ক দিলে তো তখন তো পাস ফেল দেখাবে, ওটা তাহলে আমি 100 পর্যন্ত এটার জন্য এলসি, এটার জন্য আসলে এলসি ফর্ম নিব, বুঝতে পারছেন? মানে আপাতত এই লজিকটা তো সবাই ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে নাইস। এবার আসেন একটা কথা, যেমন এখানে ইফটা তো হচ্ছে মানে ও সবসময় অন্যর কাছ থেকে আর কি মানে ভ্যালু গুলো নেয়, রাইট মানে নিজে তো আর কিছু করে না এরকম তো। না, সে হচ্ছে কি মার্কস এর ভ্যালুর উপরে বেস করে সে হচ্ছে হয় এই কন্ডিশনটাকে মানে এই কনসোল লকটাকে সে রান করবে, অথবা এই কনসোল লকটাকে সে আসলে রান করবে। ভাই ট্রুটাকে ইফ দেখাবে ট্রুটাকে, আর এলস দেখাবে ফলস। রাইট। যদি এই ঘটনা সত্যি হয়, কন্ডিশন সত্যি হলে এটা রান করবে, ঠিক আছে। যদি সত্যি মানে কি মার্কস এর ভ্যালু যদি বড় হয় কিংবা সমান হয় 33 থেকে, তার মানে হচ্ছে মার্কস এর ভ্যালু 33 অথবা তার বড় হইলে এই ট্রু, তখন সেই কন্ডিশনটাকে রান করবে। আর যদি ফলস হয় তখন সে হচ্ছে এই কন্ডিশনটাকে রান করবে। পুরো ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? যদি শুধু ইফ দেই তাহলে ইফটা কি কাজ করবে না, এলস ছাড়া কাজ করবে না? এলস ছাড়াও ইফ কাজ করে, খুব সুন্দর কথা বলেছেন। এলস ছাড়াও ইফ কাজ করে, তার মানে শুধু ট্রু হইলেই আউটপুটের রেজাল্ট আসবে, যদি ফলস হয় তাহলে কিছু বলবো না। যেমন আপনি গিয়ে বললেন যে ধরেন আপনি আব্বুকে বলেন, আব্বু আমি একটা বাইক কিনবো, আমাকে আপনি কি করেন, আপনি 2 লাখ টাকা দেন। তো আব্বু যদি রাজি থাকে, হ্যাঁ নিয়ে যা, নে, ঠিক আছে। আর যদি রাজি না থাকে তাহলে কি, ইফ শুধু, এলস নাই, মানে চুপ করে বসে থাকবে। সবাই বুঝতে পারছেন তো নাকি? মানে এলস কোনো কিছু নাই আর কি, না দিলে ঠিক আছে আমি দিব, মানে এরকম টাইপের আর কি। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ শুধুমাত্র সত্য হইলেই এই কন্ডিশনটি করে। যেমন দেখেন, আপনি দেখেন আমি যদি যাই, আমি যদি এখন 11 পাই, আমি ফেল করেছি, অবশ্যই নিশ্চিন্ত মনে আমার আউটপুটে কোনো কিছু নাই, মানে কোনো শব্দ নাই, চুপচাপ বসে আছেন। এবার আমি যদি রিলোড দেই, এখন আমি যদি এখানে ধরেন 55 পেয়ে গেছি, ওকে দিলাম, এই যে পাস করলে মানে ট্রু হইলেই শুধুমাত্র এই কন্ডিশনটা আমার এখানে রান হবে, আপনি পাস দিচ্ছেন, মিষ্টি খাওয়ান। তার মানে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি নাকি? সবাই কি ক্লিয়ার? জি স্যার। যারা বুঝতেছেন না তারা এটা বাংলা করলে হয় যে হয় নতুবা, হয় এটা না হয় এটা, হয় এটা হইলে এটা, না হইলে আর কি এটা। আমার মনে হয় সবাই বুঝতে পারছেন, কিন্তু ওই যে একটু চিন্তা করা লাগবে আর কি আমাদের, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে আর কি। সবাই কি পুরো ব্যাপারগুলো বুঝতে পারছেন সবাই? এখানে নাম্বারের ক্ষেত্রে বড় ছোট করা যাইতেছে, যদি নামের ক্ষেত্রে আসে, যেমন স্ট্রিং এর ক্ষেত্রে যদি আসে, ওখানে শুধু ইকুয়াল করা যাইতেছে, তাই না? হ্যাঁ অবশ্যই, কারণ শোনেন স্ট্রিং এর ক্ষেত্রে তো আপনাকে ইকুয়ালি করা লাগবে, তাই না? একটা স্ট্রিং এর ক্ষেত্রে আসলে আপনাকে একটা ইকুয়ালের ব্যাপারে আসলে যেতে হবে। তো যাই হোক, এবার কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে আমি কিন্তু আসলে মানে ওই যে একজন অলরেডি বলে ফেলেছিলেন যে আমি তো ভাই এখানে 200 300 পাইতে পারি, বাট 300 তো কোনো রেজাল্ট, আমি 300 পাইলে বলবে কি আপনি পাস দিচ্ছেন, মিষ্টি খাওয়ান, তাহলে তো হলো না। এই প্রবলেম সলভ করার জন্য আমি এখানে এলস ইফ নিয়ে আসবো, মানে কন্ডিশন। এখানে দেখেন ইফ এলস এর মধ্যে কন্ডিশন কিন্তু একটা, সবাই কি দেখতে পাচ্ছেন?
জি স্যার ইফ এলস এর মধ্যে একটা কন্ডিশন, ওই কন্ডিশন ট্রু হলে এটা রান করবে, ওই কন্ডিশন ফলস হলে এইটা রান করবে। এখানে আর কোনো কন্ডিশন নেই, কিন্তু আমরা এখন একটা কন্ডিশন এখানে বানাবো। কি কন্ডিশন বানাবো জানেন? তখন কিন্তু এটা রান করতে থাকবে। মার্কস এর ভ্যালু যদি বড় হয় কিংবা সমান হয় 0 থেকে, দেখেন খুব কত মজার জিনিস, মার্কস এর ভ্যালু যদি বড় হয় কিংবা সমান হয় 0 থেকে, এন্ড এবং মার্কস এর ভ্যালু যদি ছোট হয় কিংবা সমান হয় 32 তখন উনি কি করবেন বলেন তো দেখি সবাই? এই যে উনি ফেল করবে, তখন অবশ্যই উনি ফেল করবেন। আমরা রিকশা চালাতে বলবে। হ্যাঁ রাইট, তখন উনি কিন্তু ফেল করেছেন। আপনি ফেল করেছেন মিষ্টি খাওয়ান, মিষ্টি না সরি, রিকশা। আপনারা হচ্ছেন রিকশা চালানো আর কি। বুঝতে পারছেন? কন্ডিশন আবার বড় হবে, এলস এর পরে আবার ইফ আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এলস এর পরে আবার আমার এখানে ইফ আসবে, যেমন আবার এখানে আবার ইফ চলে আসলো। এবার বলবো মার্কস এর ভ্যালু যদি 32, 0 থেকে 32 পর্যন্ত একটা রেঞ্জ বলে দিলাম। কেউ যদি 0 থেকে 32 পর্যন্ত পায় তখন সে ফেল, কেউ যদি 33 থেকে 40 পর্যন্ত পায় তখন কি হবে বলেন? আমি একটা কাজ করবো যে আপনি এটা মনে হয় সম্ভবত ডি পেয়েছেন নাকি? ডি পেয়েছেন? জি ডি পেয়েছেন, এটি তো নাকি ডি তো বলে এটাকে। আবার আমরা এখানে বলে দিলাম এলস ইফ, মানে কন্ডিশন অনেকগুলা তৈরি করতে পারবেন আপনি। মার্কস এর ভ্যালু যদি কি হয় বলেন সবাই? 40-এর বড় হয়, 40-এর বড় হয় কিন্তু 50-এর সমান না, কিন্তু এখানে একটা ভুল করেছি, সরি এখানে আসলে 40-এর ছোট হইতে হবে। 33-এর বড় কিন্তু 40-এর ছোট হইতে হবে। লাগে বেশি তো এই কারণে মনে হয় আউট হয়ে যায়। 40-এর আমরা এখানে কি করছি দেখেন, 40-এর বড় কিংবা, বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? 40-এর যদি বড় হয় কিংবা সমান হয় কিন্তু 50-এর যদি ছোট হয় তখন আমরা কি বলবো এখানে বলেন তো দেখি সবাই? তখন আমরা বলবো যে আপনি ডি পেয়েছেন, আপনি সি পেয়েছেন। বুঝতে পেরেছি তো সবাই নাকি? আবার এলস ইফ নিচ্ছি আমরা এখানে, চলেন দেখি। সরি আমরা এখানে আবার মার্কস একটা রেঞ্জ তৈরি করছি, আসলে এটাই আমরা আসলে এলস ইফ দিয়ে করতে পারি। মার্কস এর ভ্যালু যদি বড় হয় অথবা সমান হয় 50-এর এবং ছোট হয় অথবা সমান, ছোট হয় 60-এর, তখন আমরা বলবো যে আপনি কি পেয়েছেন বলেন তো দেখি সবাই? তখন আমি বলবো যে সি প্লাস। সি প্লাস কেমনে হয় আবার? কি বলেন এটা? বি হবে না নাকি? বি হবে। বি পেয়েছেন। আমি জাস্ট এভাবে কপি করছি এখন একবারে। আমি হচ্ছি আপনার, যদি আপনি 60-এর সমান অথবা বড় পান এবং 70-এর ছোট পান, তাহলে আমরা কি বলবো? আপনি আসলে এ মাইনাস। বর্তমান সিস্টেমটা আমি জানি না আসলে। আর 70-এর যদি সমান পান বা বড় পান কিংবা 80-এর যদি ছোট পান তখন আপনি কি পেয়েছেন? এ পেয়েছেন। ওকে, আবার 80-এর যদি বড় পান আপনি এবং যদি 100 থেকে ছোট পান অথবা 100 ছোট যদি পান বা সমান, এখন কিন্তু সমান বলে দিব আমরা, সমান আমরা এ প্লাস পেয়েছেন। এরপর এখন দেখেন কত সুন্দর একটা লজিক তৈরি হচ্ছে এখানে। দেখেন মার্কস এর ভ্যালু যদি 0-এর বড় হয়, 0 থেকে 32-এর মধ্যে হয় তাহলে আপনি ফেল করেছেন। মার্কস এর ভ্যালু 33 থেকে 40-এর নিচে হলে ডি, 40 থেকে 50-এর নিচে হলে সি, 50 থেকে 60-এর নিচে হলে হচ্ছে বি, 60 থেকে হচ্ছে আপনার 70-এর নিচে হলে হচ্ছে এ মাইনাস, 70 থেকে 80-এর নিচে হলে হচ্ছে কত? এ, এবং আপনার 80 থেকে 100-এর মাঝখানে হলে হচ্ছে এ প্লাস। এর বাইরে যদি কেউ কোনো নাম্বার পায়, এলস ধরেন কেউ 120 পাইলো, বলেন ভাই 120 তো হবে না, তবে হ্যাঁ 100 পাইলে একটা দিতে পারেন যে 100 পাইলে ইয়া পাইছে, ট্যালেন্টফুল পাইছে না। ঠিক আছে, ধরেন কেউ কি করলো, ধরেন ওই যে দুর্নীতি করে কেউ কোনো নাম্বার নিয়ে নিল, 200 পেয়ে গেল, তখন আমরা কি বলবো? ভাই আপনি এইটা কি পাইছেন? চাপা মারা নিষেধ, আপনি দুর্নীতি করছেন। আপনি কি পরীক্ষা দিছিলেন? ব্যাপারটা কি বুঝতে পারছেন? এবার আপনি রিলোড দেন। আমরা কিন্তু মার্কস প্রম থেকে নিব, ব্রাউজার থেকে নিব আর কি। দেখেন এবার আমি যদি 12 পাই, শেষ আমার অবস্থা। আর এমনি বললে তো ধরাই যাইবো। আপনি ফেল করেছেন। রিকশা চালান, সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার। আর রিলোড দেই, আমি ধরেন 78 পাইলাম। কত মজার জিনিস দেখেন, এইভাবেই কিন্তু আপনাদের এডুকেশন বোর্ড রেজাল্ট ক্যালকুলেশন কিন্তু করা হয়। আমাদের কিন্তু অনেক মজার মজার প্রজেক্ট থাকবে, লজিকগুলো নিয়ে সবাই একটু ভালো করে কাজ করবেন আর কি। ঠিক আছে, সো আমরা একটা কাজ করি, আবার সেভ করছি। দেখেন আমি যদি বলি যে আপনি ধরেন 55 যদি কেউ পাই, আপনি বি পেয়েছেন। কত সুন্দর একটা জিনিস দেখেন, সমান পাইছে মানে এর জন্য বরাবর 100 পাইছে, এটাই তো। বরাবর 100 যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে কি, যেমন এখানে আরেকটা কন্ডিশন তৈরি করবেন। যদি বরাবর 100 যদি কেউ পায়, ঠিক আছে, তাহলে আপনি 100 ছোট করে দেন। সরি ওকে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। দেখেন আপনি যদি এটা করতে চান তাহলে এখানে 100 ছোট করে দেন, দেন হচ্ছে আপনি এখানে আরেকটা কন্ডিশনকে রান করেন। যদি মার্কস এর ভ্যালু সমান সমান 100 হয়, ঘটনা বুঝতে পারছেন?
যদি অ্যাকশনই করতে চান যে আপনি ভাই কি করছেন, আপনি ভাই উড়াইয়া ফেলছেন 100 থেকে 100 পাইছেন। সবাই কি বুঝতে পেরেছি? এবার রিলোড দেন। এখন যদি কেউ 100 পায়, ওকে ভাই আপনি তো ভাই উড়াই ফেলছেন। সবাই কি শুনতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? মানে কন্ডিশন আপনি নিজে নিজে বানায় অনেক কিছু করতে পারবেন আসলে, অনেক কিছু করতে পারবেন আসলে। সো আমরা কি তাহলে ইফ, এলস ইফ এবং ইফ এলস এবং এলস ইফ বুঝতে পেরেছেন সবাই নাকি? জি স্যার। তাহলে বুঝতেই পারছেন স্যার এটা হচ্ছে এখানে যে বড় হয় বা সমান হয়, তো সমানটা মানে কতটুকুর ভিতরে সমান এরকম নাকি? বড় হয় বা সমান হয়, সমানটা কতটুকুর ভিতরে সমান হচ্ছে? দেখেন মার্কস এর ভ্যালু দেখেন একটু, তাহলে সবাই দেখেন এই যে মার্কস ভেরিয়েবলের ভ্যালু যদি বড় হয় 0 থেকে অথবা সমান হয় 0, মানে 0 হইলে কিংবা 0 থেকে যদি বড় হয়, এন্ড মার্কস এর ভ্যালু যদি ছোট হয় কিংবা সমান হয়, মানে ছোট যদি হয় 32 থেকে অথবা সমান যদি হয় 32 এর। ঘটনা বুঝতে পেরেছেন তো সবাই নাকি? সবাই বুঝতে পেরেছি না? এটা হচ্ছে এইভাবে আর কি, মার্কস এর ভ্যালু যদি বড় হয় 33 থেকে কিংবা সমান হয় 33 থেকে। ব্যাপারটা বুঝতে পেরেছি সবাই? খুব সুন্দর একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা কাজ করেছি। তো আমাদের লাস্ট টপিক একবারে আমরা এটা দেখে ফেলবো। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে স্যার আমার এখানে 3:30 অলরেডি বেজে গেছে, আমার কি কোনো বিদায় দেওয়ার কোনো ব্যবস্থা আছে? ও আচ্ছা, আপনার তো বোধহয় ছোট একটা এক্সাম আছে আর কি। আমরা দেখি নেক্সট ক্লাসে আরেকটু করবো জিনিসটাকে, যেন আমাদের এত বেশি সময় যেন লেগে না যায় আর কি। 3:30 অলরেডি বেজে গেছে না স্যার? সবাইকে কি গ্রুপের মধ্যে অ্যাড করে দিছে? হ্যাঁ, অফিশিয়ালি সবাইকে অ্যাড করা হয়েছে। আমি একটা কাজ করি, ছোট্ট ইফ সুইচ কেসটা দেখাই দিই। হ্যাঁ, আমরা সুইচ কেসটা নিয়ে ইফ এলস নিয়ে নেক্সট ক্লাসে আমরা একটু কথা বলবো, তাহলে যেন আরো একবার যেন ক্লিয়ার হয়ে যায় আর কি। সুইচ কেসের ব্যাপারটা হচ্ছে কিরকম দেখেন, আমরা সুইচ কেসের ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা আপনার ধরেন যে অনেকগুলো কেস থাকে, এই কেস থেকে যে কোনো একটা আপনার মানে একটা মানে কেস ওপেন হয়ে যায় সুইচের মাধ্যমে। কিভাবে দেখেন, SWITCH সুইচ, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। একটা সুইচের ভিতরে আমরা অনেকগুলা কেস তৈরি করবো, CSE কেস। আমরা ধরেন এখানটা কেস তৈরি করলাম, তারপর হচ্ছে ধরেন কেস তৈরি করলাম। যদি ব্যাপারটা একটু বুঝাই বলে দেখেন, এজ ভেরিয়েবলের ভ্যালুটা আমরা সুইচের কাছে দিয়ে দিলাম। এখন আমি বলে দিলাম যদি বয়স 5 হয় তাইলে এই কেসটা ওপেন হবে কনসোল লগ। আমি বলবো যে আমরা তখন বলবো যে আপনার ধরেন হচ্ছে যে আপনার বয়স 5, ঠিক আছে? একটা কেস ওপেন হয়ে গেল, কি বলেন সবাই, ঠিক না? আর একটা কেস বানান, অবশ্যই প্রত্যেকটা কেসকে ব্রেক করে দিবেন, এটা মাথায় রাখবেন। আমি এটার ডিটেইল আলোচনা করবো নেক্সট ক্লাসে আরো। ব্রেক, আচ্ছা একটা কেস আমরা বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? আবার কেস 10 বছর যদি কারো হয় তাহলে আরেকটা কেস ওপেন হবে, লগ। সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? আমি এখানে বলে দিলাম যে আপনি 10 বছর, আপনার 10 বছর হয়েছে, এরকম টাইপের একটা মেসেজ দিতে যাচ্ছি আমরা, হয়েছে। সো এইভাবে আপনি আরো অনেকগুলা কেস আসলে বানাইতে পারবেন। কেস 2টা কেস আমরা বানাইছি, তো এখানে আপনি ধরেন আরো একটা কেস বানিয়ে ফেলতে পারবেন। সো এরকম অনেকগুলো কেস থাকে সুইচ কেসের মধ্যে, যেমন এখানে দিলাম হচ্ছে 15। তো লজিকটা কি এখানে দেখেন, আপনার 15 বছর হয়েছে, দেখেন আমি এখানে 15 লিখে দিলাম। সুইচ কেস এবং ইফ এলস সেম, বাট তাদের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। আমরা আজকে সেই পার্থক্যটা দেখি। যেমন এজ ভেরিয়েবলের ভ্যালু 10। এখন সুইচ কেসের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, সুইচ নিলাম আমরা, এখানে বয়সটা দিয়ে দিলাম, এবং এটার ভিতরে অনেকগুলা কেস নিলাম। সুইচ কেসের কাহিনীটা মনে রাখবেন সবাই, একটা সুইচের ভিতরে অনেকগুলা কেস থাকতে পারে কিন্তু। সবাই কি ক্লিয়ার? এবার আপনার হচ্ছে দেখেন এইজ ভেরিয়েবলের ভ্যালু এখন 10। আপনার সে সুইচ কেস কিভাবে কাজ করে দেখেন, সে হচ্ছে মিলাবে এখন যে এই ভ্যালুর উপর বেস করে কোনো কেস তৈরি করা হয়েছে 5, তাহলে এই কেসটা রান হবে না, কারণ আমার ভ্যালু হচ্ছে 10। কেস 10, আচ্ছা এটা ব্রেক করি নাই, সরি, এটা ব্রেক করতে হবে, BRE কে ব্রেক। আমরা কেসগুলোকে ব্রেক করে দিব এবং প্রত্যেকটা কেসের পর আমরা ব্রেক করব, BRE কে ব্রেক। এবার খুব ভালো করে খেয়াল করে দেখেন, এইজ এর ভ্যালু হচ্ছে 10, খুব ভালো। তাহলে এবার আপনি বলেন এই 10 এর জন্য কি আমার এই সুইচের ভিতরে কোনো কেস আছে? বলেন তো দেখি সবাই। আছে আচ্ছা, কোন কেস আছে বলেন? সেকেন্ডটা। তাহলে কিন্তু এখন আপনি যদি রিলোড দেন, এই যে দেখেন আপনার 10 বছর বয়স হয়েছে। যদি বানান ভুল করেছি, বাট মানে মূল কনসেপ্টটা কিন্তু এটাই। আমি যদি এখানে 7 দেই, আপনি বলেন তো দেখি আমার সুইচের মধ্যে কোনো কেস কি রান করবে? না, কারণ এইজের ভ্যালু 7। আমি এমন একটা সুইচ ব্যবহার করেছি
যেখানে 7 এর জন্য কোনো কেস তৈরি করা নাই, 5 এর জন্য তৈরি করা আছে, 10 এর জন্য তৈরি করা আছে, 15 এর জন্য তৈরি করা আছে, 7 এর জন্য কোনো কেস তৈরি করা নাই। আমি সেভ করলে আমার কনসোলে কিন্তু কোনো কেস ওপেন হচ্ছে না। কি সুইচ কেস কি কঠিন আহামরি জিনিস না সিম্পল জিনিসই বলা যায়? কি বলেন সবাই? সিম্পল। আমি যদি এখানে হচ্ছে 12 দেই, বলেন তো দেখি 12 এর জন্য আমার আউটপুটে কি আসবে? আসবে না। কেন আসবে না? কারণ আমার কোনো কেস ওপেন করা হয়নি। সবাই বুঝতে পেরেছেন তো সবাই নাকি? জি স্যার। তাহলে এখানে কম্পারিজন কোনো ব্যবহার করা যায় না? এখানে অনেক কিছু ইউজ করা যায়। আপাতত আমরা এই সিনট্যাক্সটুকু মনে রাখবো, কারণ নেক্সট ক্লাসে ইফ এলস এবং সুইচ কেস নিয়ে একটা রিভিউ করে আমরা লুপে যাব আর কি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার দেখেন আমার 12 এর জন্য কোনো কেস নাই, তাহলে আমাদের এখানে একটা ডিফল্ট মেসেজ আসলে ভালো হতো না যে কোনো কেস খুঁজে পাওয়া যায়নি? কি বলেন সবাই? এটার জন্য আপনি এখানে ডিফল্ট লিখে ডিফল্ট নামে একটা কেস নেবেন, এখানে লগে বলে দিবেন যে মানে কোনো কেস খুঁজে পাওয়া যায়নি। এটা মজার জিনিস। দেখেন 12 সুইচ কেসের মধ্যে আমি যেহেতু ভ্যালু দিয়েছি 12, সে খুঁজে দেখবে 12 এর জন্য কোনো কেস আছে কিনা। কেস 5, কেস 10, কেস 15 কোনো কেস নাই। কোনো কেস না পেলে সে সরাসরি ডিফল্ট কেসে চলে আসবে। দেখেন যে কোনো কেস খুঁজে পাওয়া যায়নি। আবার আপনি যদি দেন এখানে 15, তাহলে আমার কোনটা রান হবে বলেন? সবার 80টা রান হয়ে যাবে। দেখেন আপনি 15 বছর আপনার 15 বছর বয়স হয়েছে। পুরো ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? সো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে ধুম করে এখন শিখবো কমেন্টস বলতে আসলে কি বোঝায়, কেন আসলে কমেন্টস আমরা ব্যবহার করব। কমেন্টস আমরা HTML এ দেখেছি, কি বলেন? দেখেছি তো নাকি? জি HTML। কমেন্টস আমরা CSS এও দেখেছি নাকি? কি বলেন সবাই? এবং জাভাস্ক্রিপ্টে দেখবো আমরা, তারপরে PHP তো আমরা দেখবো, অনেক জায়গায় দেখবেন কমেন্টস আমরা দেখবো। কমেন্টস এর কাজ হচ্ছে মেইনলি, যেমন জাভাস্ক্রিপ্টে HTML এর কমেন্টে আমরা কি করেছিলাম? আমরা কিছু ট্যাগ লিখেছিলাম বা কিছু কথা লিখেছিলাম, যেটা কি হয়েছিল? যেটা হচ্ছে আপনার রান করবে না, ব্রাউজারে লোড হবে না, ঠিক তো নাকি? CSS এ হচ্ছে যে CSS কোডটুকু আসলে কাজ করবে না আর কি, অর্থাৎ এটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে না, এটাকে স্কিপ করার জন্য বলা হচ্ছে আর কি। ঠিক সেম জাভাস্ক্রিপ্টে আমি লিখলাম লেট নেম ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে সমান সমান কি হক। জি স্যার। এবার আমি যদি কনসোল লগে যাই, নেম ভেরিয়েবলটাকে যদি আমি কল করি, আমরা কিন্তু কনসোলে কিন্তু আমাদের দেখেন নেম সমান সমান হক আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। কি বলেন সবাই? দেখতে পাচ্ছি তো নাকি? জি স্যার। এখন জাভাস্ক্রিপ্টের কমেন্ট আমরা কিভাবে করবো? দেখেন কমেন্ট অনেকগুলো কাজে ব্যবহার করা হয়। তার আগে জাভাস্ক্রিপ্টের কমেন্টস বলেন, HTML এর কমেন্টস বলেন, CSS এর কমেন্টস বলেন, কমেন্টস গুলোর মূল বক্তব্য কিন্তু একটাই, বা মূল বিষয় কিন্তু একটা। সেটা হচ্ছে আমি এমন কিছু লিখবো যেটা জাভাস্ক্রিপ্ট হিসেবে রান করবে না, যেটা CSS কোড হিসেবে রান করবে না, যেটা HTML কোড হিসেবে সে রান করবে না। ঘটনা বুঝতে পেরেছেন তো সবাই নাকি? জি ভাই। এবার জাভাস্ক্রিপ্টে তাহলে কিভাবে কমেন্ট করবো আমরা? এই যে ডাবল স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই আপনার এই যে পুরো এটাকে এই লাইনে কমেন্ট লিখতে পারবেন। আমি বলে দিলাম দিস ইজ নেম ফর স্টুডেন্ট, বা হাবিজাবি কিছু লিখে দিলাম দিস ইজ এ নেম। বুঝতে পেরেছেন? এখন এই যে দিস ইজ এ নেম, এই কোডটুকু যেহেতু আপনি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করেছেন, এখানে একটা লাইন কমেন্ট হচ্ছে, এই লাইনের মধ্যে আপনি যাই লিখেন না কেন, জাভাস্ক্রিপ্ট এই লাইনটা নিয়ে মাথা ঘামাবে না, এবং সে আপনার এই লাইনটা নিয়ে কোনো ধরনের চিন্তা করবে না বা দুশ্চিন্তা করবে না। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। নাইস, কত সুন্দর। দেখেন আমরা কিন্তু এখানে সুন্দর মতো ভাবে কাজ করতে পারলাম। অর্থাৎ লাইন কমেন্ট আমরা ইউজ করলাম এখানে। এই কমেন্টগুলো কেন ইউজ করা হয়? ডেভেলপাররা যেন খুব সহজেই বুঝতে পারে যে এখানে যে মানে আমরা অনেক সময় যখন আমরা প্রোগ্রামিং করি, আমরা লাইনের পর লাইন অনেক কোড যখন আমরা লেখা শুরু করি, তখন আসলে কোন কোডটুকুর মানে কি, বা এই একজন ডেভেলপার যিনি ব্যাকএন্ডে কাজ করবেন, ওনাকে একটা হিন্টস আমরা দিয়ে দিতে পারি আসলে। যেমন দিস ইজ এ নেম, বুঝতেই পারছি এটা একটা নাম, আসলে নাম ধরার জন্য ভেরিয়েবলটা নেওয়া হয়েছে, বা দিস ইজ এ নেম এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড হিসেবে আমাদের এখানে কিন্তু লোড হচ্ছে না। সবাই বুঝতে পারছে তো সবাই নাকি? জি স্যার। তো জাভাস্ক্রিপ্টের কমেন্ট হিসেবে আপনি সরাসরি কোনো একটা কোডকেও যদি আপনি কি করে দেন, একেবারে সরাসরি আপনি কোনো একটা কোডকেও কিন্তু কমেন্টের আন্ডারে নিয়ে আসতে পারেন। দেখেন সবগুলো কিন্তু এখন ডিসেবল হয়ে গেছে। জাভাস্ক্রিপ্ট সে যেহেতু এগুলোকে আপনি কমেন্টের মধ্যে রেখেছেন, এগুলোকে কিন্তু সে আর ব্রাউজারে লোড করাবে না, কিংবা জাভাস্ক্রিপ্টের কোড হিসেবে কিন্তু সে এটাকে কাজ করাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন জাভাস্ক্রিপ্টের লাইন কমেন্টের ব্যাপারগুলো কি সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। মানে সব কমেন্টগুলো একই, খালি শুধু চিহ্নটা চেঞ্জ হচ্ছে। রাইট। এখানে আরো অনেক মজার জিনিস রয়েছে। আমরা লাইন কমেন্ট করার জন্য ডাবল স্ল্যাশ ইউজ করব, ফরওয়ার্ড কোনটাকে বলবো এটা আমরা বুঝতে পেরেছি। এবার ডাবল ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে আমরা কিন্তু দিস ইজ জেস যা খুশি লিখতে পারবো। এক লাইন, এই পুরো লাইনটাই কমেন্টের আন্ডারে চলে যাবে।
মজার বিষয় হচ্ছে আপনি যদি মাল্টি লাইন কমেন্ট করতে চান তাহলে ডাবল স্ল্যাশ ভিতরে ডাবল স্টার, এই দেখেন মাল্টি লাইন, এখানে আপনি যা লিখবেন এরপরে যা লিখবেন মাল্টি লাইন কমেন্ট আপনি করতে পারবেন যখন আপনার দরকার পড়বে। সবাই কি লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্টের ব্যাপারটা বুঝতে পেরেছি না সবাই? ঠিক আছে, কত মজার দেখেন, মানে আমরা যখন কাজ করবো নেক্সট ক্লাস থেকে তখন দেখবেন আমরা কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করবো। দেখেন, সো মেক কমেন্ট বাই ইউজিং এই যে ফরওয়ার্ড স্ল্যাশ এবং লাইন কমেন্টের ব্যাপারটা বুঝতে পারলাম, আমরা কিন্তু মাল্টি লাইন কমেন্টের ব্যাপারটাও কিন্তু বুঝতে পারলাম। কি বলেন সবাই, মাল্টি লাইনের কমেন্টের ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছি আমরা? এবার আসেন ডগ ব্লক ফর ডকুমেন্টেশন। ডগ ব্লক কমেন্ট বলতে আসলে কি বোঝানো হয়? এটা একটা মজার জিনিস। ডগ ব্লক কমেন্ট মানে হচ্ছে, ধরেন আমি এখানে যখন আমরা আরেকটু সামনে যাব তখন তো আমরা ধরেন আরো অনেক মোটামুটি অনেক সুন্দর সুন্দর কোড নিয়ে আমরা কাজ করব। তো ডগ ব্লক কমেন্ট হচ্ছে যে আমরা একটু ডিটেইলে, মানে এখানে একটা এমন একটা কমেন্ট লিখবো যে কমেন্টটা দিয়ে আমার নিচে যে কোডগুলো করছি এটা একটা ডকুমেন্টেশন, বা এই কোডটার মূল উদ্দেশ্যটাকে এইরকম একটা ডকুমেন্টেশন আমি লিখে রাখতে চাচ্ছি। সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? তো ডগ ব্লক কমেন্ট করার সিস্টেম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা স্টার দিবেন, স্টার স্টার, দেখছেন অটোমেটিক কিন্তু ক্লোজ হয়ে গেছে। এরপর একটা এন্টার দেন, এই দেখেন কত সুন্দর একটা কমেন্ট হয়েছে। আমি বললাম হচ্ছে যে দিস ইজ ফর ম্যাথ, আবার অটোমেটিক দেখেন কত সুন্দর উই আর ডেভস ডিভিএস ডেভস। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার না? কত সুন্দর না এই যে সিস্টেমটা, এটাকে ডগ ব্লক কমেন্ট বলা। মানে আমরা অনেক সময় যখন অনেক ফাংশন নিয়ে আমরা কাজ করব, আমরা অনেক সময় অনেক ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করব, কিংবা যে কোনো কাজে তখন এই ধরনের সুন্দর একটা কমেন্ট সিস্টেম আমাদের ব্যবহার করা লাগবে। এটাকে আমরা ডগ ব্লক কমেন্ট বলে থাকি। মানে ডকুমেন্টেশন, আমি যে নিচে কোডগুলো লিখবো এটা একটা ছোট্ট শর্ট ডকুমেন্টেশন আমরা হয়তো এখানে বলে দিব আর কি। সো কমেন্ট তিন ভাবে আমরা জাভাস্ক্রিপ্টে করব। সো সেই তিন ভাবে কমেন্টের সিস্টেমটা মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। কারো কি কোনো প্রশ্ন আছে? লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, তারপর কি ডগ ব্লক কমেন্ট, মানে ডকুমেন্টেশন সেট করে। দেখেন আপনি যত এন্টার দিবেন দেখেন আমার কিন্তু কত সুন্দর, এবং এই ধরনের কিছু সিনট্যাক্স কিন্তু আমরা মাঝে মধ্যে দেখে থাকি নাকি? জি ভাই, জি স্যার। সো স্যার লাইন কমেন্টের শুরু আছে শেষ নেই? লাইন কমেন্টের শুরু আছে, শেষ হচ্ছে পুরো লাইন। মানে এই লাইন যতটুকু বিস্তৃত হবে এই কমেন্ট ততটুকু কমেন্ট হিসেবে বিবেচিত হবে আর কি। এর পরের লাইনে আসলে কিন্তু কি হয়ে যাবে আবার, এটা কমেন্টের আন্ডারে পড়বে না। খুব সুন্দর প্রশ্ন করেছেন। মাল্টি লাইন কমেন্ট মানে হচ্ছে এটা শুরু আছে শেষ আছে, এর মাঝখানে যাই লিখবেন সবই মাল্টি লাইন কমেন্ট। আর ডগ ব্লক কমেন্ট এটা একটু ডকুমেন্টেশন টাইপ, এটা একটু ডিটেইলে আমাদের সামনে অনেক কিছু ব্যাখ্যা করবে। চেহারাটা দেখতে সুন্দর, একটা লিস্ট বলতে একটা সুন্দর একটা চেহারা দিয়ে আসছে, ঠিক আছে? এবং এটাও আমরা কিন্তু প্রায় সময় ব্যবহার করব। সো আমার মনে হয় আপনারা সবাই এই তিনটা জিনিস বুঝতে পেরেছেন। আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটা কোশ্চেন ছিল স্যার, যে ফর এক্সাম্পল এটাকে আমি উইন্ডোটাকে ছোট করলাম এন্ড এক লাইনের কমেন্টটা অনেকটা লম্বা হইলো, আর কন্ট্রোল মানে অল্টার জেড দিয়ে আমি এটাকে মানে ভেঙে নিচে নিয়ে আসলাম বা নিচে চলে আসছে, ওই সময় কি কমেন্টটা কাজ করবে? আচ্ছা, এটা আমি একটু দেখি, আপনি প্রশ্ন করেছেন তো আমি একটু এক্সপেরিমেন্ট চালাই। এটা আরেকটা মজার জিনিস বলি, দেখেন এক ভাইয়ে এইমাত্র একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা হচ্ছে আমাদের অনেক সময় ধরেন এতটুকু বড় একটা কমেন্ট, তাই তো? ঠিক না? ছোট করি তাহলে কিন্তু সে 2 লাইনে হয়ে যাবে, তখন কি আমার একটা কমেন্ট হিসেবে বিবেচিত হবে? এটা কিন্তু মানে একটা চিন্তার বিষয়। আমি লরেমের 50 ওয়ার্ড নিলাম, 50টা ওয়ার্ড। এবার এই 50টা ওয়ার্ডের কমেন্টে রেখে দিয়ে চলেন, মানে আপনারা নিজেরাই এক্সপেরিমেন্ট চালাবেন। আচ্ছা এটা তো এমন, দেখি তো এটা কি হয়, রিলোড দেন। এখন মজার বিষয় হচ্ছে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই পুরোটা লাইন থাকার পর সে কিন্তু নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে নেমে আসছে, তাইলে এটা লাইন কমেন্ট হলো কিভাবে? এটা মাল্টি লাইন কমেন্ট হয়ে যাচ্ছে নাকি? সবাই কি বলেন? যতক্ষণ ইন্টার প্রেস না করব ততক্ষণ পর্যন্ত ওইটা কমেন্টে থাকবে। আরেকজন সুন্দর কথা বলেছেন, আসলে আমার লাইনই শেষ হয় না। দেখেন আপনি ভিজুয়াল স্টুডিও কোডে আসেন, 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, এই যে দেখেন 3 নাম্বার লাইন শুরু হয়েছে, এবং এইখানে এসে এই যে 4 নাম্বার লাইন থেকে শুরু হয়েছে। তার মানে এই পুরোটা জিনিস কিন্তু একটা লাইন হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? এবং আমি যদি কিবোর্ড থেকে অল্টার জেড প্রেস করি তাহলে কাহিনী বুঝতে পারবেন। এই যে দেখেন লাইন কোথায় চলে গেছে, দেখেন মানে র‍্যাপটা আমরা এটাকে র‍্যাপ করে রেখেছি আর কি। ঠিক আছে, সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। ওকে, নাইস। কমেন্ট নিয়ে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নাই, এবং আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি যে কমেন্ট নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে,